সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মার্কেট বরাবরই একটা স্ট্রেট লাইনে চলে এবং যত দিন যাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিমান্ড আরও বাড়ছে। কারণ আগের ভিডিওতে বলেছিলাম যে সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ দ্য ফাদার অফ অল ইঞ্জিনিয়ারিং। আর এই ইঞ্জিনিয়ারিং থেকে সফটওয়্যার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল প্রত্যেকটা সেক্টরেতে যাওয়া আসা করা যায়। তো সুতরাং এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যেটার বেস সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস তো মানে হাই লেভেল ম্যাথস। যদি কেউ মাস্টার ডিগ্রি করে ম্যাথসে আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রাকচারের উপর যদি কেউ মাস্টার ডিগ্রি করে, তো মোটামুটি যে সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করব বা ভবিষ্যতে এখানে করব, আমি দেখিয়ে দিতে পারবো যে আমরা কোন লেভেলে যে ম্যাথামেটিক্সটা নিয়ে আমরা কাজ করি। ফাইনাইট এলিমেন্টারি মেথড, যে মেথডটার তার সাথে সফটওয়্যার ডে বাই ডে সফটওয়্যার ডেভেলপ হচ্ছে এই ফাইনাইট এলিমেন্টারি মেথডের ওপর, এবং এই মেথডের সাথে আপনার সে রকেটের বডির ডিজাইন থেকে শুরু করে, স্পেস স্টেশনের ডিজাইন থেকে শুরু করে যে কোনো বড় ছোট যা কিছু স্ট্রাকচার যাই বলুন না কেন, এই ফাইনাইট এলিমেন্টারি মেথডের ওপর করতে হয়। সেটা সিভিল ইঞ্জিনিয়ারদের যেমন খুব ডেপথে গিয়ে পড়তে হয়, মেকানিক্যাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রত্যেকটা স্ট্রিমে যারা হায়ার লেভেলেতে যাচ্ছে এটার ওপর আমাদের দখল রাখতে হয়। ইভেন এই যে এত রকেট আমরা নিখুঁতভাবে যে ছাড়া হচ্ছে, সেই রকেটগুলো কিভাবে তার অরবিটে যাবে, তার যে নিখুঁত ক্যালকুলেশনস, তার যে চিন্তাধারা, পুরোটাই করা হয় সফটওয়্যার কোডিং এটার ওপরেতে। সেখানে পর্যন্ত এই ফাইনাইট এলিমেন্টারি মেথড বা হায়ার লেভেল যে ক্যালকুলাস আমাদের ইউজ করতে হয়, যেগুলো সফটওয়্যার প্রোগ্রামিংয়েতে আমরা এই কোডিংগুলোকে ইউজ করে। সো কোডিং এবং এখন পাইথন আর বিভিন্ন উন্নত মানের সফটওয়্যার ইউজ করা হয়। তো মেইন জিনিস হচ্ছে সফটওয়্যার যত ইউজ করি না কেন, ফান্ডামেন্টাল জিনিসগুলো যদি আমরা না জানি, সো আমরা ওপর দিকে যেতে পারবো না। সে আপনি যদি বিজনেস করুন, আপনি যদি রিসার্চ ওয়ার্কার হন, যা কিছু করুন না কেন, এখন মডার্ন এই টেকনোলজিগুলো যদি অ্যাডাপ্ট না করেন তবে সেই মার্কেটে দাঁড়ানো যায় না। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আমার যে বিষয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, রাদার দ্যান টু সে আমি যেটা বলি আর্কিটেকচারাল স্ট্রাকচার একটা বাড়ির ক্ষেত্রে, এটা একটা বিশাল ভূমিকা নেয়। ভূমিকাটা এই কারণে যে একটা বাড়ির শেপ আমি যখন তৈরি করলাম, স্পেস যখন ক্রিয়েট করলাম, সেটাকে ফিজিক্যালি আমাকে দাঁড় করাতে হবে, এবং এই দাঁড় করানোটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। এই যে স্ট্রাকচারাল ডিজাইন, শুধু কতগুলো ফর্মুলা ইউজ করলাম করে আমি ফাউন্ডেশনটা কীরকম হবে, কলমটা কীরকম হবে, আমরা ডিজাইন করে একটা ড্রয়িং করে দিলাম, সাইটে গিয়ে দেখব যে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। মাটি খুললাম, দেখা গেল যে ফাউন্ডেশন যেটার উপর রেস্ট করবে সেই মাটি ঠিক নেই, সয়েল টেস্ট করার পরও এরকম নানা ধরনের আমাদের বিপত্তি সামনে আসে, যেটা মেট্রো রেলের ক্ষেত্রে তো দেখেছেন। টানেল করতে গিয়ে অত বড় টানেল একটা অ্যাকুইফায়ারের মধ্যে গিয়ে একটা অঞ্চলকে পুরো নামিয়ে দেওয়া হলো। সো এই কারণে আমরা যে ডিজাইন করি স্ট্রাকচারের, অনেকটাই আমরা প্রবাবিলিস্টিক ডিজাইন, যেটা আমরা যখন কংক্রিট ডিজাইন করি, একটা বাড়ির কলম কী সেকশন হবে, একটা বাড়ির বিম কী সেকশন হবে, একটা বাড়ির ফাউন্ডেশন কী সেকশন হবে, সেখানে আমরা কংক্রিট এবং স্টিল, যেটাকে আমরা আরসিসি বলি, এই ডিজাইন করি। অনেক সময় শুধু স্টিল দিয়ে ডিজাইন করি, অনেক সময় কংক্রিট এবং স্টিল বিমও আমরা ইউজ করি, কম্পোজিট ডিজাইন করি। তো এই সবগুলোর ক্ষেত্রে আমরা যে ডিজাইন মেথডগুলো ইউজ করি, সেইগুলোর যে কনসিডারেশনগুলো থাকে, এগুলো প্রবাবিলিস্টিক ডিজাইন। অর্থাৎ আমরা একটা ধরে নিই এই ধরনের লোড আসতে পারে,
এই ধরাটা অবশ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড, আমাদের দেশের আইএস কোড, এবং বিভিন্ন দেশের বিভিন্ন কোডে মোরাললেস একই থাকে, অল্প বিস্তর কিছু প্লাস মাইনাস থাকে। সেইগুলো কনসেপ্টগুলোকে অ্যাডপ্ট করে এবং ডিজাইন গাইডলাইন মেনে আমরা ডিজাইন করি। তো এই মায়া সরকার একাডেমিতে উই আর সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডিজাইন কনসেপ্টের আজকে যে ইন্ট্রোডাকশান, তার বড় বিষয় হলো আমরা আরসিসি ডিজাইনটার আজকে একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, এবং এই কনসেপ্টটা এমনভাবে যে যারা সাইট সুপারভাইজার হোক বা আগামী দিনে যারা বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য আমার মনে হয় এটা খুব উপকার হবে। বিশেষ করে আমরা যখন সাইটে সুপারভিশন করতে যাই, ছোট বিষয়গুলো আমরা দেখেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা নেগলেক্ট। লোহা বাঁধলো, সব ঠিক করলো, শাটারিং ঠিক করলো, বাট গুটকা বা যেটা আমরা বলি কভার, আমরা কংক্রিটের লোহার চারদিকে যদি কভার ঠিক মতো না হয় তাহলে ঢালাই করার সময় যেটা হয় সেই জায়গাগুলো এক্সপোজড থাকে, এবং এক্সপোজ থাকলে সেটা ভয়ের কারণ হয়। আগামী দিনে এগুলো নিয়ে ডিটেলসে আমরা আসবো। দ্বিতীয় হচ্ছে কংক্রিট কিউরিং ঠিক মতো হয় না। ঢালা হয়ে গেল কংক্রিট, একমগ দুমগ করে জল ঢাললাম, তারপর জল পড়লো কি না পড়লো কেউ দেখলো না, তার উপর শাটারিং করে স্ল্যাব চলে গেল। এটা একটা বিশাল ভয়ের কারণ, এবং কেন সেগুলো নিয়েও আপনাদের সাথে আগামী দিনে আরও ডিটেলসে আসবো। দ্বিতীয় আমরা দেখেছি যে ঢালাই সময় ভাইব্রেটার চালাচ্ছে, ঠিক আছে। সিমেন্ট আর ওয়াটারের একটা মিশ্রণ থাকে, সেই মিশ্রণটা মানা হয় না। বেশিরভাগ জায়গাতেই জল দিয়ে জিনিসটাকে পাতলা করা হয়, এবং যখন বিম বা স্ল্যাবেতে মালটা ঢালা হচ্ছে তখন এটা অনেক জায়গা থেকে, বেশিরভাগ জায়গাতেই দেখি যে মিস্ত্রি আছেন ভাইব্রেটার চালাবার নিয়মই জানেন না, ভাইব্রেটারটাকে শুইয়ে চালিয়ে যাচ্ছে, এবং শুইয়ে চালিয়ে দিলে যেটা হয় একটা সেগ্রিগেশন হয়ে যায়। এখানে কংক্রিটের স্ট্রেংথ অনেক কমে যায়, এবং দেখবেন অনেক সময় শাটারিং খোলার পর একটা হানিকাম চলে আসে, গিট্টি গিট্টি, অনেক সময় রডও বেরিয়ে আসে, দেখা যায় মানে কংক্রিটিংটা ওখান থেকে বেরিয়ে গেছে। তো এই যে বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এগুলো আমরা নেগলেক্ট করি। তো মায়া সরকারি একাডেমিতে আমি আরসিসি নিয়ে শুরু করব আগামী দিন থেকে। সেটা হচ্ছে আমাদের যেই যে প্রবাবিলিস্টিক ডিজাইন বললাম, যে আমরা একটা ধরে ডিজাইন করি, সেই বিষয়টাকে নিয়ে যে ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরি কী, আমি এই কনসেপ্টগুলো দেবো। এতে যারা সাইট সুপারভাইজার, ডেভেলপার একটা কনসেপ্ট গ্রো করবে, এবং গুড কোয়ালিটি ভালো একটা কাজ করতে গেলে এই কনসেপ্টটা খুব দরকার। তো আজকে এটা থেকে শুরু করলাম। আগামী দিনে যেটা শুরু করব, ধরুন আমরা এই আরসিসি ডিজাইন, তো আমরা কতগুলো টার্মস ইউজ করি এই ডিজাইনের ক্ষেত্রে। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো তারা শুনে থাকবে, যারা নন টেকনিক্যাল তারা এটা শুনবেন না। যে ডিজাইন, আরসিসি ডিজাইন আমরা লিমিট স্টেট মেথড, এই মেথড কথাটা শুনেই যারা নন টেকনিক্যাল যারা জানে বুঝতে পারছেন যে লিমিট স্টেট মেথড যে ওয়ার্ডটা ইউজ করলাম, এই মেথডে নিশ্চয়ই কিছু গাইডলাইন দেওয়া আছে। সেই গাইডলাইন ধরে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তার বাড়ির নকশাটা বা ডিজাইনটা করবেন, স্ট্রাকচারাল ডিজাইনটা করবেন। ওয়ার্কিং স্টেট মেথড, তো এটারও নিশ্চয়ই ওয়ার্কিং স্টেট মেথড, এটারও নিশ্চয়ই কিছু গাইডলাইন আছে। তো এখন কোনটা ইউজ হয়, আলটিমেট স্টেট মেথড, এগুলো তিনখানা এই যে কথা বললাম, এই নিশ্চয়ই কিছু গাইডলাইন আছে। এই গাইডলাইন ধরে এই ডিজাইনটা করা হয়, এবং এই গাইডলাইনগুলো কী এবং কোন মেথডটা, তিনটে মেথড নিয়েই কি একটা বাড়ির ডিজাইন করা হয়, তা না নির্দিষ্ট কিছু কিছু ক্ষেত্রে এই মেথডগুলোকে আমরা ব্যবহার করি। তো এই মেথড কনসেপ্টগুলোকে নিয়ে আগামী দিনে আমি আলোচনা করব। ধন্যবাদ।